এইভাবে আপনারা ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করেন? 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। তারপরে আপনাদের উপরে এইরকম অত্যাচার হচ্ছে, আপনাদেরকে খুনে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন এটা অত্যাচার চলে, দীর্ঘদিন। তাহলে কি আপনাদের বাড়ি ঘরকে দখল করার চেষ্টা চলছে? এবং পারলে আমাকেও খুন করে দেবে, তাহলে বাড়িটা ভালো করে নিতে পারবে? বলছে আমি কলম চালাস তোরা, আমি রিভলভার চালাই, এবার গলিতে ঢুকলে খুন করে দেবো। পুলিশ প্রশাসন কেউ আপনাদের সাথ দিচ্ছে না? সাথ দিচ্ছে না। পুলিশ প্রশাসন বলছে, আপনাদের কাছে তো টাকা নেই কি আপনারা কোর্টেও লড়তে পারবেন? হ্যাঁ পুলিশ প্রশাসন বলছে তাহলে এইভাবে গরিব লোক যাবে কোথা? আপনাদের কাছে টাকা নেই, প্রশাসন আপনাদের সাথ দিচ্ছে না, তাহলে আপনারা লড়বেন কিভাবে? আপনি সমাজকে কি মেসেজ দিতে চাইছেন? সমাজ আমাদের দেখেও দেখছে না, গরিবের পাশে কেউ থাকছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা যার জন্য অসহায়, মানে অস্থিরভাবে বিচ্ছিন্নভাবে জীবনযাপন কাটাচ্ছি এবং নিজের বাড়িতে শান্তি মতন ঢুকতেও পারছি না, থাকতেও পারছি না। আচ্ছা, ওরা আচ্ছা। চাইছে যেন তেন প্রকারে প্রাণে মেরে আমাদের জমিটা দখল করে নেবে। ও, আমাকে সেইভাবে পাঠাতে পারলে দেখুন এইরকমই চলছে আমাদের সমাজে। এই হচ্ছে সমাজ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা একটা খুব বেদনাদায়ক খবর আপনাদের কাছে তুলে ধরতে চাই। বেদনাদায়ক এ কারণেই বলছি যে কিভাবে একজন মানুষ দরিদ্র বলে তাকে জেল কুঠরিতে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা আজকাল দেখতে পাই না যে মানুষের মাথায় তেল থাকে না, চুলে তেল থাকে না, শরীরে তেল থাকে না, তাদের দেখবেন প্রতিবেশী তো দূরের কথা, তার যে আত্মীয় স্বজন যারা থাকে তারাও কিন্তু ওই তেল যার মাথায় থাকে না তাকে কিন্তু এড়িয়ে চলে। কি চলে তো এড়িয়ে। শুধু তাই নয়, তার যারা খুব নিজস্ব ঘনিষ্ঠ বৃত্তে এক সময় ছিল তারাও দেখবেন দৌড়ে পালিয়ে যায়। আর যে লোকের মাথায় দেখবেন খুব তেল আছে, ব্যাংকে প্রচুর টাকা রয়েছে, স্বর্ণালঙ্কার রয়েছে, তাদের দেখবেন আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না। যারা প্রতিবেশী, আত্মীয় না হলেও বলে যে অমুক লোক আমার আত্মীয় হয়। মানে কিসের জোরে বলে? যেহেতু তার মাথায় তেল আছে তাকে তেল দিতে হবে না, অর্থাৎ পয়সা সাহায্য করতে হবে না, তার ব্যাংকে টাকা আছে তাকে টাকা দিতে হবে না। সেই কারণে কিন্তু দেখবেন যেগুলোকে খুব মানে নিজের নিজের লোক বলে। আমরা আরো একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। আচ্ছা বলুন তো, কোনো মানুষ যদি দরিদ্র হয়, কোনো মানুষ যদি তার সৎভাবে জীবনযাপন করে, কোনো মানুষ এই উন্নতির চরম শিখরে এসে তারা এই গ্যাস সিলিন্ডার কিনতে না পেরে গাছের থেকে, মানে ওই গাছের ডাল ফাল যেগুলো দেখবেন আপনারা, ডাল মানে একদম সংকটাপন্ন অবস্থায় রয়েছে, সেইগুলো কেটে নিয়ে এসে বাড়িতে রান্না করে খায়। কাঠুরিয়া, সেই কাঠুরিয়াকে নিমতা থানার পুলিশ, নিমতা থানার যার সিগনেচার আমরা দেখতে পাচ্ছি এফআইআরটার মধ্যে, সঞ্জয় কুন্ডু, ইন্সপেক্টর অফ পুলিশ, নিমতা পিএস, বিকেপিসি। এই সঞ্জয় কুন্ডু কিভাবে ক্ষমতার অপব্যবহার করলেন গরিব মানুষ বলে, কিভাবে একটা লোককে মিথ্যা খুনের কেসে জেলে ঢুকিয়ে দিলেন, আপনারা শুনলে কিন্তু একদম চমকে যাবেন যে এরকমও হয়। আমরা কিন্তু এই নিমতা থানায় এক সময় দেখেছিলাম, নিরুপম ঘোষ বলে একজন আইসি ছিলেন, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। আমরা তারপরও দেখেছিলাম শিবু ঘোষ নামে একজন আইসিএস ছিলেন, তিনিও খুব মানে নিরপেক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কোনো দুষ্কৃতীদের সঙ্গে কিন্তু আতাত করতেন না, খুব ভালো কাজ করেছিলেন, সেই সময় আমরা দেখেছিলাম। কিন্তু এই সঞ্জয় কুন্ডু তিনি কিভাবে পারেন, তার হাতে আইনের ব্যবস্থাপনা রয়েছে বলে তিনি কোনো মানুষকে, গরিব মানুষ বলে তাকে জেলে ঢুকিয়ে দিতে পারেন? আমরা আজকে আপনাদেরকে আগে দেখাচ্ছি, দেখুন যে এই মানুষটাকে
খুনের কেসে 33 দিন জেল খেটে তারপর জামিনে মুক্ত হয়ে এসছেন, যার স্ত্রী ট্রেনে রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করে, আর যাকে জেলে ঢোকানো হয়েছিল তিনি একেবারে হতদরিদ্র, ওই মানুষের জমি জমা যে পরিষ্কার করে, কোথাও কলা বাগান সাফ করলো, মানে কাঠুরিয়ার কাজ করেন। নাম হচ্ছে বাণীব্রত দাস ঘোষ। দেখুন, আগে একটু তাদের দেখে নিন, তারপর আমরা মানে মারাত্মক খবর তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এইভাবে মানুষকে যদি ফাঁসানো হয় তাহলে তো গরিব মানুষের মৃত্যু অনিবার্য, একেবারে মৃত্যু অনিবার্য। যে লোকটা সারাদিন রোজগার করে 100 টাকা রোজগার হয়, তার সন্তান সন্ততি নিয়ে স্বামী স্ত্রী মিলে কোনো রকমে কাঠের আগুনে রান্না করে খেয়ে বাঁচতেন, সেই লোকটার এখন পরিণতিটাকে দেখুন। আগে ঘটনাটা দেখুন। নিমতা পুলিশ স্টেশন, কেস নাম্বার 354, ডেটেড 14/11/2024, বিএনএস সেকশন 103, সাবক্লোজ 1। আগে লোকটাকে দেখুন, ভদ্রলোককে আর ভদ্র মহিলাকে, তারপর আমরা ঘটনাটা বলছি আপনাদের কাছে। আচ্ছা দিদি, আপনার স্বামী শুনলাম জেলে ছিল, কি হয়েছিল বলুন তো, কেন তাকে জেলে নেওয়া হয়েছিল? আমার ননদ ব্রেন স্ট্রোকে মারা গেছে, দীর্ঘদিন অসুস্থ ছিল, ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তা আমার স্বামীকে খুনে সে ব্রেন স্ট্রোকে মারা গেছে, তাকে খুনের দায় দোষী করে বড়বাবু তাকে মারধর করে থানায় নিয়ে যায়। আমি তখন খাওয়া পড়ার কাজে ছিলাম, আমি তো বাড়িতে ঢুকতে পারছি না পাশের অত্যাচারে। হ্যাঁ, তো পরে থানায় আমাকে ডাক করলো, বললো আপনার স্বামীকে ছাড়া যাবে না, ও খুন করেছে। আচ্ছা, খুন করেছে, তখন তো কোনো পোস্টমর্টম বা কিছু হয়নি? না। তার আগেই পুলিশ বলছে যে হ্যাঁ, মানে খুন করেছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনার থেকে, আপনি তো এই পাপড় ভাজা হ্যাঁ। বিক্রি করে চলেন? হ্যাঁ হ্যাঁ, আমার দিন এইভাবেই চলে, পাপড় ভাজা পাপড় বেচে। আচ্ছা, পুলিশ আপনাকে ডেকে আপনি বলছিলেন যে আপনার কাছ থেকে নাকি টাকা নিয়েছে? হ্যাঁ, রহমান যে আয়ো আছে সে বলছে, আতুল রহমান, সে বলছে টাকা দিতে হবে, টাকা না দিলে, টাকা দিলে আমি কেস হালকা করে দেবো। হ্যাঁ, টাকা দিতে হবে, টাকা না দিলে আমি কিছু করতে পারবো না। এখন পুলিশ কি আপনার সে টাকা চাইছিল? পুলিশ যে সে, হ্যাঁ, টাকা চেয়েছে। কত টাকা চাইছিল? আমার কাছে অনেকই চেয়েছিল, আমি 2000 টাকা তাকে দিতে পারিনি, তাই সে বলছে টাকা দেয়নি, এখন তাই কেসটাকে খুনের কেসে লাগিয়ে দিয়েছে। আপনি তো নিজেই একটা পাপড় বিক্রি করেন, হ্যাঁ তারপরে আপনাদের এইরকম গরিব লোক টাকা চাইছে পুলিশ? হ্যাঁ হ্যাঁ। কত টাকা দিলেন আপনি তারপর? আমি 2000 দিয়েছি। কি বলছিল আপনার সে? বলছে আরো টাকা লাগবে, অনেক টাকা দিতে হবে। তা আপনি হবে বললেন না আমি তো পাপড় বিক্রি করি, হ্যাঁ, আমি তো বলে টাকা দিতে পারবো না। বলে আমার টাকার দরকার, আমি সব বুঝি না। পুলিশ এইরকম বলছে যে আমার টাকা পুলিশ দরকার? বলছে আমার টাকা লাগবে, আমি অত বুঝি না, টাকা লাগবে। আচ্ছা, ইনি কি আপনার বর? ইনি আমার স্বামী। এনারকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল? এনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। ইনি কি করেন? ইনি গাছপালা কাটে, ও গাছ কাটেন ইনি? কাঠুরিয়া। আচ্ছা, কে মারা গেছিল বললেন? আমার ননদ। কি হয়ে মারা গেছিল? ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। হ্যাঁ। আর সেইটাকে কারা সাজালো খুনের কেস? যারা দীর্ঘদিন আমাদের বাড়ির দখলদারি, অপু বোস, তাপস বোস, উনি মারা গেছেন। আবার হ্যাঁ, রণ চক্র। তা আপনারা তো এখন নিজের বাড়িতে থাকতে পাচ্ছেন না? না না, তাড়িয়ে দিয়েছে? আমরা গলিতে গেলে বলছে তোরা কলম চালাস, আমি ইসে চালাই, পিস্তল চালাই, এবার আসলে গুলি করে দেবো। কে বলছে কথা? এটা বলছে যারা দীর্ঘদিন, অভ্রদয় চক্রবর্তী দীর্ঘদিন যারা আমাদের গুলি করে দেয়। আমার বাড়িটা দখল নিতে চাইছে, জানাননি? সব জায়গায় জানিয়েছি। থানার যে আয়ো সে বলছে খবরদার এদেরকে বাড়িতে পাঠাবেন না, এদেরকে যে কোনো একজনকে ফিনিশ করে দিতে পারে। কে বলছে? যে আয়ো আছে, রহমান, আতুল রহমান। রহমান? হ্যাঁ, আতুল রহমান বলছে। আপনার শুনলাম যে যখন আপনার ননদ মারা গেছে তখন আপনার স্বামীকে খুব মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, মারধর করেছে, এলাকায় মেরেছে, আবার থানায় নিয়ে গিয়ে বড়বাবু মেরেছে। বড়বাবু সঞ্জয় কুণ্ডু? হ্যাঁ, উনিও মেরেছে। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাকে ভালো রকমই মেরেছে। সে বলছে স্যার আমি সব জানি না। তবু স্বীকারোক্তি স্বীকার কর, বল মেরেছিস। বলছে না স্যার আমি সব কিছু জানি না। ইনি তো এইসব মারধর কারোর সাথে করে না? না না না,
আপনার সাথে বিয়ে হয়েছে কত বছর? আমার তা 20-22 বছর হয়েছে। আচ্ছা, 2 সাল। তাহলে এই এতদিনে তো আপনি তাকে দেখছেন যে হ্যাঁ কারোর হ্যাঁ সাথে হ্যাঁ, কোনো না খারাপ না, ব্যবহার কোনো করে? ঝুট ঝামেলা না, কোনো বাজে নেশা না, কোনো কিছুতেই না, কারো ক্ষতি করে না, পারলে উপকার করে, এইটুকুই তার পরিচয়। কতদিন জেলে ছিল? 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন। কে ছাড়ালো তারপরে? ছাড়া আমার জামাই, আমি দুজনে আপনি এইসব দুজনে কাপড় বেচে হ্যাঁ, টাকা বেচে জোগাড় করে? বেচে তাদের কাছে কিছু ধার দেনা হয়েছে, সেই শোধ করেছি, সেই সব এখন টাকা যে পয়সা। কোর্টে হাজিরা দিতে হচ্ছে সেই টাকাগুলো কি এই কাপড় বেচেই হ্যাঁ, দিচ্ছেন? এই না খেয়ে না দিয়ে 2 পয়সা জমিয়ে এইসব কোর্ট কাছারিতে যাচ্ছে, আর কি করবো। বাড়িতে ফিরতে পারছেন না? না না, বাড়িতে ওই যে যাওয়া একটু যাচ্ছিল, আমার স্বামী যাচ্ছিল, বলে বাড়িতে গলিতে ঢুকলে কি তোর স্বামী পেন চালায়, আমি রিভলভার চালাই, এবার আসলে গুলি করে দেবো। তাহলে আপনারা কি বাড়ি ছাড়া আছেন? বাড়ি ছাড়া আছে কিছুদিন। এইভাবে আপনার রাস্তাতে ঘুরছেন? হ্যাঁ, এইভাবে ঘুরছি, ভাড়া ছিলাম, ভাড়া টানতে পারিনি, বাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা, ভয়ে আপনারা বাড়িতে ঢুকতে পারছেন না? না না, আপনার বাড়িকে দখল নেওয়ার চেষ্টাটা কে করছে? চেষ্টা করছে পাশের বাড়ি কি যেন ওর নাম, অরিন্দম চক্রবর্তী, অভ্রদয়, এরা হচ্ছে 2টো ফ্যামিলি, অপু বোস, এরা হচ্ছে 2টো ফ্যামিলি। এরা কি করে? এরা পাশে ব্যাগের ব্যবসা। মানে এরা আপনাদেরকে খুনের চক্রান্তে ফাঁসিয়ে হ্যাঁ। আপনার বাড়িকে দখল করার চেষ্টা হ্যাঁ করছে? হ্যাঁ, আমার ননদকে সাথে নিয়েছে। আচ্ছা, আপনার ননদকে সাথে নিয়ে? হ্যাঁ, সাথে নিয়ে নিয়েছি। অরিন্দম চক্রবর্তী রেলে কাজ করে, অরিন্দম চক্রবর্তী রেলের কাজ করে, সম্প্রদায়ের বাবা। অভ্রদয়ের বাবা। মানে আপনারা বাড়ি ছেড়ে আপনারা এইভাবে আপনারা রাস্তাতে ঘুরছেন? এত সন্ত্রাস। কিছুদিন স্টেশনেও থাকতে হয়েছে, ভাড়া টানতে পারিনি। স্টেশনেও থাকতে হলো আপনাদেরকে? নিজে বাড়ি থাকা পরে? হ্যাঁ হ্যাঁ, স্টেশনেও থেকেছি। কাঠুরিয়া, তুমি শুনলাম 33 দিন জেলে ছিলে এবং জেল থেকে বেরিয়ে তুমি আমাদের সঙ্গে দেখা করতে আসলে। কি হয়েছিল, তোমার কেন জেলে নেওয়া হয়েছিল? মানে যারা এই দীর্ঘ বছর ধরে আমাদের জমিটা দখল করার চেষ্টায় আছে, স্বার্থসিদ্ধিকারী দলবদলু এবং চূড়ান্ত অসৎ, তারা আমার 2 দিদির সঙ্গে মিলেমিশে আমাকে এবং আমার পরিবারকে উচ্ছেদ করে জমিটা দখল করার নগ্ন চেষ্টা করে গেছে, যার জন্য আমার দিদি অসুখ হয়ে মারা গেছে এবং সেটাকে খুনের কেস বলে চালিয়ে দিয়ে আমাকে হাজতবাস করিয়েছে। আচ্ছা, তোমাকে পুলিশের হাতে যারা তোমার দীর্ঘদিন তোমার জমি দখল করতে চায়, তারাই কি তোমাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারাই। হ্যাঁ, তারাই দিয়েছে, তারাও এবং দিয়েছে। সঙ্গে কাউন্সিলর যুক্ত হয়েছে এবং তার সহযোগীরা, পুলিশ, গোটা রাজ্য উত্তাল হয়ে গেছে। আমি খুন করেছি, গালিগালাজ, আমার ছেলেকে মানে অতিষ্ঠ করেছে, পরীক্ষা ভালো দিতে পারেনি এবং আমার পুলিশ মারধর করেছে। তোমার ছেলের বয়স কত? ছেলের এখন 17। তাকে মানসিক রোগে আক্রান্ত হতে হয়েছে। সে তারপরে কি এই ঘটনার পরে তোমাকে মারধর করতে দেখেছে? সে মাথায় তার গন্ডগোল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং পরীক্ষা ভালো দিতে পারেনি, ওকে সবাই পাগলের মতো করে, তোর বাবা খুন করেছে, তোর বাবা খুন করেছে, গালি গালাজ, মানে একেবারে ওর মাথা ব্রেন আউট করে দিয়েছিল, এরকম অবস্থা। তোমাকে নিয়ে যাওয়ার পরে কি করা হলো? ওই দুজন পুলিশ দাঁড়িয়েছিল, আমাকে দাঁড়াতে বললো, বড়বাবু চেয়ারে বসা। প্রথমে একটা পুলিশ আমাকে জোরে থাবড় মারলো, হ্যাঁ, আর একজন পুলিশ আমার ওই বুট দিয়ে লাথি মারলো, আমার তখন দম বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি বললাম যে এরকম ব্যবহার করছেন কেন? তখন বড়বাবু বলে যে তুই দিদিকে খুন করেছিস, এলাকার সবাই বলছে। আমি তখন বললাম যে দেখুন, পোস্টমর্টম রিপোর্টে খুন প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে খুনি বলা যায় না। তখন এক ধমক দিয়ে বলে শিখেছে শুধু পোস্টমর্টম রিপোর্ট সবাই বলছে, কমিশনার থেকে আরম্ভ করে। তা আমি তখন বললাম যে 10 চক্রে ভগবান ভূত, আমার এখন সবাই আমাকেই খুনি বানাচ্ছে, কিন্তু প্রমাণ তো হয়নি। হ্যাঁ, বলে তুই ধর্ষণ করেছিস। আমি দিদিকে কেউ ধর্ষণ করে? বলে তুই সম্পত্তির লোভে এটা করেছিস, সবাই বলছে। তখন আমি চুপ করে গেলাম। 100 জন এক কথা বলছে, পুলিশ থেকে আরম্ভ করে এলাকার কমিশনার, নাগরিক, সবাই চেনা অচেনা সবাই একই কথা বলছে। কেউ তো তোমাকে দেখেনি মারতে? না, আমি গায়ে একটা টোকা পর্যন্ত দেই। না, তোমার দিদিকে তো তুমি ভালোবাসতে। হ্যাঁ হ্যাঁ তাকে তো তুমি, তোমার কাছেই তো সে, হ্যাঁ, আমার পাশের ঘরেই থাকতো। এবং অসুখ হয়েছিল, তুমি তো হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, 2017 সালে ভ্যানে করে নিয়ে গেছি। পাড়ার 2 জন সাক্ষী আছে, আমার বউ ছেলে সবাই সহযোগিতা করেছে এবং বড়জনকে ফোনে ডেকে নিয়ে আসছি এবং ও সুস্থ, ওর বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করলো। পরে আবার আমাদের ঘরে আসলো। পরে আর কিছুদিন পরে বেইমানি করেছে, বলে ভাই ছোটকা কিছু করেনি। তখন পাড়ায় যে সহযোগিতা করেছে বলে আমার দিদিকে বলছে তোর মারবে একচর, আমরা সবাই সহযোগিতা করে তোর ভাই। থানার ভেতরে মারা হয়েছিল? হ্যাঁ অবশ্যই। বড়বাবু মেরেছিলেন? বড়বাবু মারেনি, বড়বাবু নির্দেশে মেরেছে। আচ্ছা, মানে ওই যে সঞ্জয় কুন্ডু যে ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন তুমি জেলে ছিলে? 1 মাস 3 দিন।
1 মাস 3 দিন হ্যাঁ। মিথ্যা কেসে, হ্যাঁ মিথ্যা কেসে, কোনো কেস তদন্ত কোনো হয়নি। কেস তদন্ত হয়নি, প্রমাণও হয়নি, সাক্ষীও এবং নেই। দেখা যাচ্ছে যারা সাক্ষী দিয়েছে সব সাক্ষীর একই বক্তব্য, হ্যাঁ একই যে বক্তব্য। আমাদের চিরবিশ্বাস, হ্যাঁ চিরবিশ্বাস। দৃঢ় নয়। না না, আচ্ছা, তারপরে তুমি কি করো, কি কাজ কি করো? আমি ওই লেবারের কাজ করি, গাছ ফাছ কাটি, কাঠকুটো দিয়ে রান্না করি। হ্যাঁ মানে তুমি কাঠুরিয়া, হ্যাঁ 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 মানে বিভিন্ন জায়গাতে গাছ ফাছ কেটে নিয়ে হ্যাঁ রান্না হ্যাঁ করো। হ্যাঁ তোমার দিদিদের তো তুমি ভালোবাসতে। হ্যাঁ, এবং ওই কাঠকুটো দিয়ে ও রান্না করতো, আমি বলি থাক, বিলে বিছে থাক। সরকারি ঘর আছে, তাকে একটা বড় হ্যাঁ। ঘর দিয়েছি, ছোট ঘরে আমি থাকি। তাহলে পুলিশ বলো, কাউন্সিলর বলো, হ্যাঁ। কেউ তোমার বিষয়টা চিন্তা না করে তোমাকে জেলে হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ, দিল। আগেই খুনের কেস লাগিয়ে দিয়েছে। এবং আমি জজের সামনে বলেছি যে খুনের প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে খুনি বলা যায় না। জজ মাথা নাড়লো, আর পোস্টমর্টম রিপোর্টে খুনি প্রমাণ হবে তবেই খুনি বলা যাবে। তখন ওই আতিউর রহমান যে আয়ো কেসের, সে বলে যে ম্যাডাম ওর নামে অনেক অভিযোগ আছে। তা আমি ম্যাডামকে বললাম যে আমি একটা কথা বলবো, বলে বলো। আমি বললাম যে দেখুন, এরা 64 বছর ধরে আমাদের জমিটা দখল করার চেষ্টায় আছে, আমি কেস কামারি করি বলে এটাই আমার উপর রাগ, আমি মানসিক ভারসাম্যহীন, আর কিছু না। ঠিক আছে, ওরা সত্যিকারের দখল করার চেষ্টা করবে, আমি সত্যিকারের কেস দিলেই সেটাকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেবে। তাহলে এখন তুমি ঘরে ফিরতে পারছো না না, না এলাকায় না, থাকতে। হ্যাঁ এখন কোথায় থাকো, কোথায়? এখন ওই শালির বাড়ি থাকি বা ভাড়া থাকি প্ল্যাটফর্মে। তোমার স্ত্রী কি এই পাপড় ভাজা, চানা এসব বিক্রি করে? হ্যাঁ বিক্রি ঝুড়ি করে, ভাজা? হ্যাঁ 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 এগুলো বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ। আর যেখানে তোমার বাড়ি ছিল, বাড়ির ঠিকানাটা কি? রামপ্রসাদ নগর, টিটি লেন। টিটি লেন। হ্যাঁ ওই রামপ্রসাদ নগর টিটি লেন, এটা নিমতা থানার আন্ডারে। অবশ্যই। তোমার যে নিজের বাড়ি, সেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না। না না, ঢুকলেই বলছে তোকে, তুই পেন চালাস, আমি পিস্তল চালাবো, একটা গুলি করে দেবো, সব শেষ হয়ে যাবে। এই বাড়িটা আমাদের, তোরা এই বাড়িতে ঢুকবি না। এর জন্য কাউকে দেখলে এবং এর জন্য মারধরও করেছে এবার আমাকে। তোর ছেলেকে ফাঁসাবো, এই কথাও বলছি। আমার ছেলেকে ফাঁসাবে, ছেলে না বলো। আর কে তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, কে? রানা বিশ্বাস, এখন পর্যন্ত 6 বার আগুন যেদিন লাগে। তোমার বোন দিদি মারা যায়, হ্যাঁ। সেদিনই তোমাকে পুলিশে দেওয়ার আগে হ্যাঁ 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 ঘরও পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ভালো জিনিসগুলো চুরি করে নিয়েছে আর নিয়ে আগুন লাগিয়ে ওকে দিয়েছে। বার করে নিয়েছে, মা মেরে ধরে বার করে নিয়ে থানায় নিয়ে তারপরে এই আগুনটা লাগিয়ে দিয়েছে। এইসব গাছপালা কাটো, এগুলো বিক্রি আমরা বিক্রি কেউ করে বাড়িতে বাঁচো, তাই থাকি তো? না, হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, কেউ হ্যাঁ, বাড়িতে থাকি না। হ্যাঁ। কে কে আছে তোমার? আমি, আমার বউ, এক ছেলে এক মেয়ে। আচ্ছা। তাহলে এই যে পুলিশ তোমাদের মিথ্যা কেসে ফাঁসালো, হুম। এই বিষয়টা কি তুমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছো? হ্যাঁ, বহুবার জানিয়েছি। ওই নগরপাল যে পুলিশ কমিশনার, সেখানে জানিয়েছি, কোর্টে কেস কিছুই হয় না, কিছুই হচ্ছে না। কিছু বলছে বিচার আমরা হচ্ছে আইন না। আদালত মানি না। উল্টে আমাদের উপর আরও মানে তীব্র অত্যাচার হচ্ছে, যার জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না। বাড়িতে রাস্তা দিয়ে গেলেই গালিগালাজ করে, আমার বাড়ি আমি দেখবো, আমাকে গালাগালি করে। তুমি যে এলাকায় থাকো, এই এলাকার এমএলএ তো ওখানকার মন্ত্রী, হুম। তাকে জানিয়েছিলে? এই বিধান বিশ্বাস। বিধান বিশ্বাসকে জানিয়েছি। না না, বিধান বিশ্বাস না, এই যে এমএলএ যে আছে চন্দ্রিমা ভট্টাচার্য, না, চন্দ্রিমা ভট্টাচার্যকে জানাইনি। জানাওনি? না যেহেতু বিধান বিশ্বাস কি সাহায্য করেছে, না সেই জন্য আর জানাওনি। না, তাহলে বিধান, এখন কি তুমি কোর্টে কি একাই লড়ছো? হ্যাঁ কেউ নেই তোমার পাশে? আমার বউ আছে, আমার আছে। মেয়ে জামাই আছে। কিন্তু এটা ঠিক যে তোমাকে মিথ্যা কেসেই ফাঁসানো অবশ্যই 100% শিওর, এলাকার কোনো যারা প্রমাণ ভালো নেই, লোক, কোনো সাক্ষী নেই। যারা ভালো লোক ভালোবাসে তারা 100 ভাগ বলছে এই ছেলে এই ধরনের না, এই কাজ যতই বলুক আমরা বিশ্বাস করব না। এবং এখন পর্যন্ত আমরা কোনো বিশ্বাস প্রমাণ করি নেই, না, কোনো এই সাক্ষী নেই। ধরনের অযথা ছেলে আমাদের ছোট্ট দৌড়তে না, হচ্ছে, এইভাবে অযথা তারা খরচা বলছে। করতে হচ্ছে। পোস্টমর্টম রিপোর্টে কি এসছে? পোস্টমর্টম রিপোর্টে এসছে যে একদম পরিষ্কার কোনো বেশ ক্ষতচিহ্ন দেখিলাম না, আচ্ছা, কোনো ক্ষতচিহ্ন দেখিলাম না, পরিষ্কার উল্লেখ করা আছে, যার ভিত্তিতে আমাকে ছাড়তে বাধ্য হয়েছে জজ। নয়তো আমাকে তুমি যদি মারতে তাহলে কোনো ক্ষত টত তার গায়ে অবশ্যই, অবশ্যই। পোস্টমর্টমে কিছু পাইনি। কিচ্ছু পায়নি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত ভাবে হ্যাঁ, পুরো প্ল্যান করে এটা তোমাকে করেছে। ফাঁসানো হ্যাঁ, হয়েছে, যাতে তুমি জেলে চলে গেলে তোমার বাড়িটা দখল জমিটা দখল করা আবার যায়, কেউ থাকবে না, পুরোপুরি বাড়িটা প্ল্যান লড়াই হচ্ছে থাকবে এটাই, না। আর কিছু না। তোমার নাম কি? বাণীব্রত দাস ঘোষ, তোমার স্ত্রীর নাম? পারমিতা দাস ঘোষ। পারমিতা দাস ঘোষ। হ্যাঁ। আগামী কোথাও সুবিচার পাচ্ছ না? না না, আগামী দিনে আমার ছেলেকে এখন আমাদের কাছে এসছো কি সুবিচারের জন্য? অবশ্যই। আমার ছেলেকে চুরি কেস ধর্ষণ কেস দিয়ে ফাঁসাবে আগামী দিনে বলছে, ওরা তাই কানাঘুষো করছে। বলছে ওর ছেলে সাবালক হলে আমরা ওর ছেলেকেও আর ওদের সবাইকে জেলে পাঠাবো। কি দেখলেন তো লোকগুলোকে আপনারা? আপনাদের দেখে কি মনে হয় যে এই ভদ্র মহিলা আর এই ভদ্রলোক এনারা খুন করতে পারেন? পুলিশের চোখ তো আরো তীক্ষ্ণ সাধারণ মানুষের চাইতে। পুলিশ তদন্ত করলেন না,
পুলিশ সরাসরি লোকটাকে এই সঞ্জয় কুণ্ডুর ঘরে ঢুকিয়ে তাকে দুটো চর লাথি মেরে তাকে বলা হলো যে তুই তোর বোনকে খুন করেছিস, এমনকি এও বলা হলো যে তুই তোর বোনকে রেপ করেছিস। আমাদের খুব কষ্ট লেগেছে। কষ্ট লেগেছে বলেই এই যে বাণীব্রত দাস ঘোষ, যার নুন আনতে পান্তা ফুরোয়, তার পাশে কেউ দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি সেটাও আমরা আপনাদের কাছে বলবো। তার পাশে কেউ দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি আপনারা তো বুঝতেই পারছেন, যেহেতু তার মাথায় তেল নেই, তার ব্যাংকে বিত্ত নেই, তার অনেক পয়সা নেই, কেউ তার পাশে দাঁড়ায়নি। কি করলেন? একটা নিরীহ লোককে জেলের কুঠুরিতে ঢুকিয়ে দিলেন খুনের কেসে। কাকে খুন করলেন আপনারা জানতে চান তো, যে কাকে খুন করলেন বলে ফাঁসানো হলো? এই বাণীব্রত দাস ঘোষের যে বাড়ি ছিল নিমতা থানা এলাকার ঝিল পার্ক টিটিবাড়ি লেন, এই এলাকায় তার যে বাড়ি তার পাশেই একটা আলাদা ঘরে তার দিদি থাকতেন, এই বাণীব্রত দাসের, যার নাম হচ্ছে অনুরিমা দাস ঘোষ। তিনি থাকতেন পাশের ঘরেই। দিদির সঙ্গে কিন্তু এই বাণীব্রতর কিন্তু খুব খারাপ সম্পর্ক ছিল না। মানে দিদির কোনো অসুবিধা হলে ভ্যানে করে, অটো ভাড়া নেই বলে নিজে ভ্যান চালিয়ে দিদিকে হাসপাতালে নিয়ে যেতেন। আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার তদন্ত করে জেনেছেন। সেখানে যখন তাকে প্রথমে 14 দিন কোর্টে চালান দেওয়ার পর 14 দিন জেল কাস্টডির পরে আবার যখন 14 দিন জেল কাস্টডি দিল, তারপরে যখন জজ সাহেবের সামনে তাকে তোলা হয়েছে, জজ সাহেব বলছেন যে আপনারা যদি কোনো, পুলিশকে বলছেন, আপনারা যদি কোনো এভিডেন্স না দিতে পারেন আমি একে আর আটকে রাখতে পারবো না। কেন বলেছিলেন? ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে এই অনুরিমা দেহে কোনো রকম আঘাতের চিহ্ন, যারা ওই সুরথাল বা ময়না তদন্ত করেন তারা খুঁজে পাননি। তাই কিন্তু সে জামিনে ছাড়া পেলেন মোট 33 দিন পরে। টাকা পয়সা জোগাড় করতে হয়েছে, তার স্ত্রী ওই পাঁপড় ভাজা বিক্রি করে টাকা জোগাড় হয়েছে, জোগাড় করতে করতে তার মানে অনেক কষ্ট হয়েছে। এবার এখন প্রশ্ন হচ্ছে, মামলাটা শুরু করেছে 103/(1) এই সেকশনে মামলাটা শুরু করলেন এবং তার চার্জশিট গিয়ে দিলেন 104-এ। পুলিশ তদন্ত করেছে, দিতেই পারেন, কিন্তু সাক্ষী কাদের করালেন পুলিশ? আমরা কিন্তু এই কাঠুরিয়াকে চিনি বহুদিন, কারণ এর আগে এই কাঠুরিয়ার যে গন্ডগোল, তার যে প্রতিবেশীরা যে তাকে সেখান থেকে তুলে দিয়ে তার বাড়ি দখল করতে চায়, এইরকম কিন্তু একটা বিরাট অভিযোগ উঠেছিল এবং সেই সময়ও নিমতা থানা সব তদন্ত করে কাঠুরিয়াকে সাহায্য করেছিলেন। কিন্তু আমাদের এখন এইখানে একটা প্রশ্ন, পুলিশ এবার কাদেরকে 164, যেটাকে কোর্টে জবানবন্দি বলে, সেই জবানবন্দিগুলো কাদের দিয়ে দেওয়ালেন ওই আজ থেকে 10 বছর আগে কাঠুরিয়ার যে প্রতিবেশীদের সঙ্গে জমি জমা নিয়ে গন্ডগোল হওয়া এবং আদালত পর্যন্ত দৌড়ানো, পুলিশ দৌড়ানো, সেই লোকগুলোকে সাক্ষী করলেন 164-এ। কোনো প্রমাণ সেরকমভাবে, কোনো আই উইটনেস কিছুই নেই। আর যাকে দিয়ে এফআইআর করালেন সে হচ্ছে এই বাণীব্রত দাস ঘোষের আরেক দিদি অরুণিমা ঘোষ, এই অরুণিমা বিশ্বাস। এই অরুণিমা বিশ্বাস কিন্তু থাকেন রহরা এলাকায়। তিনি এসে লিখলেন যে আমার, মানে লিখলেন বলতে তাকে দিয়ে লেখানো হলো। আমরা এখন দেখতে পাই, আগে যেমন আমাদের গ্রাম গঞ্জে বা পাড়ায়, নগরে, শহরে যেসব কাউন্সিলররা থাকতেন, তাদের কিন্তু আমরা দেখতাম যে অনেক গরিব মানুষের পাশে তারা দাঁড়াতেন। কিন্তু এখন যারা কাউন্সিলর হয়েছে, পঞ্চায়েত প্রধান হয়েছে, চেয়ারম্যান হয়েছেন, এরা আমরা দেখছি যে গরিব মানুষ কোনো তাদের কাছে গেলে, যার শরীরে একটু সোদা গন্ধ, জামাটা একটু ছেঁড়া,
পাটা খালি পায়, নোংরা, দেখবেন তার হয়ে কিন্তু এই কাউন্সিলর কোনো থানা বলুন, কোনো পুলিশ বলুন, কোনো কোর্ট বলুন, কোথাও গিয়ে কথা বলে না। এখন এর ক্ষেত্রেও তাই হয়েছে, এই বাণীব্রত দাসের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা খুব চ্যালেঞ্জের সঙ্গে এই খবরটা আপনাদের সামনে প্রকাশ করছি যে এই বাণীব্রত দাস কিন্তু এবং তার স্ত্রী বলছেন গরিব মানুষ, পুলিশ কোথায় নেমে গেছে ভাবুন তো। একটা গরিব মানুষ পাপড় বিক্রি করে, একটা গরিব মানুষ গাছ কাটে কাঠুরিয়া, সেই গরিব মানুষ যে পাপড় বিক্রি করে তার কাছে টাকা চাওয়া হয়েছিল। সে বলেছে আমি কোথা থেকে টাকা দেবো। শেষে এই গরিব মানুষের থেকে 2000 টাকা নেওয়া হয়েছে বলছেন ওনারাই। আমাদের কিন্তু মানে আমরা তো আর ঘটনা দেখিনি, জানি না, কিন্তু আমাদের এনাদের কথা শুনে আপনাদেরও শুনে মনে কি হয় জানাবেন। উনি যা বলেছেন আমরা সেই অভিযোগ আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা চ্যালেঞ্জের সঙ্গে একথা বলছি যে ভালো করে যদি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতেন এখানকার যিনি তদন্তকারী অফিসার রয়েছেন আর এখানকার যিনি মূল ছিলেন সঞ্জয় কুণ্ডু আইসি, তাহলে কিন্তু এই গরিব লোকটাকে জেলে যেতে হতো না। এই গরিব লোকটাকে এখন এই কেসটাকে চালানোর জন্য কষ্ট করে মানুষের কাছে ভিক্ষা করতে হতো না। কি লাভ হলো? একটা গরিব লোককে মিথ্যা খুনের কেসে জেলের ভেতর ঢুকিয়ে দিয়ে পারবেন সঞ্জয় বাবু আপনি? তার জীবন থেকে যে 33টা দিন আপনি কেড়ে নিলেন, তার জীবন থেকে যে 33টা দিন আপনি নষ্ট করে দিলেন, পারবেন তাকে ফিরিয়ে দিতে? এখন তার ওই গ্রামে টিটিবাড়ি লেনে যখন তিনি যাচ্ছেন, তাকে লোক বলছে খুনের আসামি, খুন করেছে, খুনি। পারবেন এইটাকে বন্ধ করতে? তাকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না, তার ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। টিটিবাড়ির গলিতে তিনি যেখানে থাকেন, কোথায় আছেন? আমরা কোথায় আছি যে তাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না? তার ছোট্ট ছেলে 11-এ পড়ে, সেই স্কুলে গেলে তাকে বলা হতো খুনির ছেলে। সেই জন্য সেই ছেলেটাও মানসিক ডিপ্রেশনে চলে গিয়ে তাকে কিন্তু মানসিক হাসপাতালে দেখাতে হয়েছে। আমরা দেখুন এই কথাটা বারবার আপনাদেরকে বলি, আমরা চ্যানেল আমাদের কত ছোট বা পত্রিকা আমাদের কত ছোট এটা বড় কথা নয়। আমরা যে খবরটা আপনাদের কাছে তুলে ধরি একেবারে হৃদয় থেকে তুলে ধরি, যে মানুষের কিচ্ছু নেই, যার কথা কিন্তু কোনো রিপোর্টার, কোনো সংবাদ মাধ্যম কেউ শোনে না। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ওই নিমতার ঝিলপাট টিটিবাড়ি লেনে সমস্ত জায়গায় ঘুরে 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 তদন্ত করে আমরা এখন রিপোর্টটা পেশ করছি আপনাদের সামনে যে এই লোকটাকে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসিয়েছেন? সেদিন যারা তার বাড়ি দখল করতে চেয়েছিলেন, সেদিন যারা তার ওই কাঠের যে কাঠ দিয়ে রান্না করে সে কাঠুরিয়া, যার গ্যাস নেই, সেদিন তার বিরুদ্ধে যারা মামলা করেছিলেন সেই লোকেদেরই কিন্তু সাক্ষী হিসাবে আমরা নামটা দেখছি। আমরা আজকের এই পর্বে আপনাদের কাছে প্রথম পর্বে আমরা এইটা আপনাদের কাছে তুলে ধরছি, যিনি সঞ্জয় কুণ্ডু নিমতা থানার আইসি ছিলেন, তিনি তো এখন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। তার বহু কীর্তি আমাদের হাতে এসছে, মানে আসছিল আগে থেকেই। ওই নিমতা থানায় যারা পিসি পার্টিতে সিভিক ভলেন্টিয়ার ছিলেন তাদের সাসপেন্ড করা, বিভিন্ন ঘটনা আমাদের কাছে আসছিল। কেন তারা সাসপেন্ড হলেন, কি হলেন, সব রিপোর্ট আমাদের কাছে আসছিল। আমরা অপেক্ষা করছিলাম, একটু ধীরে চলার নীতি নিয়েছিলাম। আমরা ভাবছিলাম যে যদি কোনো অসহায় গরিব মানুষ যাদের পাশে কেউ দাঁড়ানোর নেই, তাদের জন্য আমরা গলা তুলে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা আমাদের ক্রাইম রিপোর্টার খুঁজে খুঁজে এমনই একটা খবর আপনাদের সামনে নিয়ে এসছে, যে খবর এর আগে কোথাও আপনারা দেখেননি, যে খবর কোথাও প্রচারিত হয়নি, যে খবর নিয়ে কোনো পুলিশ কর্তা এই যাকে জেলে ঢুকিয়েছিলেন তার পরিবারের সাথে কথা বলেননি। তাকে চার্জশিট দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, এইবার যে তার
খুনের কেসে ট্রায়াল হবে, ভালো যদি আইনজীবী দিতে না পারেন তাহলে তো তিনি ফেঁসে যাবেন। কারণ তার পিছনে যারা মানে তাকে যারা জেলে ঢুকানোর জন্য একেবারে লাইন করেছিলেন তারা সবাই বিত্তশালী, এবং তাদের মাথার ওপর কিন্তু ছিলেন এই সঞ্জয় কুণ্ডু। আর এখানে যিনি তদন্তকারী অফিসার ছিলেন, আমরা নিমতা থানায় তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে দেখা করতে আমরা সেই সময় উনি ছিলেন না। আমরা পরের পর্বে ওনার সঙ্গে কথা বলবো এই কাগজপত্র নিয়ে, যে কিভাবে উনি এই কাজটা করলেন। কারণ আমরা মনে করি, দেখুন, আমরা যে কোনো খবর দেখাই দীর্ঘ সময় হয়ে যাবে বলে আমরা কিন্তু আবার একটা পরের পর্ব রাখি, যে আরও ভালো করে তদন্ত করে আপনাদের সামনে তুলে ধরব। পুলিশের হাতে যে বিএনএস রয়েছে বা আগে আইপিসি ছিল, পুলিশ দেখবেন কি করে। খুনের ঘটনা ঘটেছে, এবার খুনের ঘটনায় পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কোনো তদন্ত করলেন না। ওই লোকটার চারপাশে, বাড়ির চারপাশে যারা থাকে তাদের নামগুলো জেনে নিলেন, নামগুলো জেনে নিয়ে নিজেই একেবারে সেম কম্পিউটারের একটা বয়ান তৈরি করলেন, যার অর্ধেক ভুলে ভরা, সেইটা তিনি কোর্টে পাঠিয়ে দিলেন। এরকম আমরা বহু ক্ষেত্রে দেখছি নিরীহ মানুষকে ফাঁসানো হচ্ছে। আজকের এই ঘটনার এখানেই আমরা শেষ করছি। আগামী পর্বের জন্য যদি আপনারা দেখতে চান কিভাবে এই লোকটাকে জেলে ঢুকানো হয়েছিল, কিভাবে তাকে মারা হয়েছিল, কিভাবে তাকে এখনো ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না, কিভাবে তাকে রাস্তায় দেখলে কটূক্তি করা হয়, সব তুলে নিয়ে আসবেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, এবং এই খবর যাতে মানুষের কাছে যায়, মানুষের যাতে জাগরুক হয়ে ওঠে যে না, মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো যাবে না। গরিব মানুষকে, বিত্তশালী যারা আছেন, বিত্তশালীরা চাইলেই কোনো গরিব মানুষকে জেলে পাঠাতে পারবেন না। তার জন্য মুখ্য ভূমিকা নিতে হবে পুলিশের। আর পুলিশ যদি বলে আমি অন্য কিছু জানি না, আমার টাকা চাই, তাহলে আমাদের সমাজটা কিন্তু আস্তে আস্তে এইভাবেই শেষ হয়ে যাবে। দেখুন আপনারা, আগামী পর্বের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।